কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সুকান্ত মাইতির ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ঈদ মুবারক। রাব্বি ভাই সহ ভূত.কমের সমগ্র টিমকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সেলাম, স্নেহ, ভালোবাসা। আবারও হাজির হলাম অন্যরকম একটা ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আলিপুর ছিল কলকাতার একেবারে যেন সাহেব পাড়া। শুনেছি সাহেবেরা নাকি মৃত্যুর পর ভূত হয়ে যায়, আবার তাদের ভূত হওয়াটাও নাকি সহজ, কারণ তাদের কবর দেয়া হয়, পুড়িয়ে ছাই করা হয় না। ভূত মন্ত্রে জেগে উঠে তারা আবছা কায়া ধারণ করতে পারে সহজেই। এই আলিপুরেই একবার খোদ লাট সাহেবই ভূত হয়ে গিয়েছিলেন। সাহেবী ভূতের কথা বলতে গেলে আলিপুরের হেস্টিং হাউসের কথা উঠবে না, এও কি সম্ভব? বর্তমানে ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন্স হেস্টিং কলেজ নামে পরিচিত। বাসের কন্ডাক্টর এখানে এলেই প্রবল চিৎকারে হেস্টিং স্টপের নাম ধরে বাস যাত্রীকে সতর্ক করে দেন। চিড়িয়াখানার সামনে যে হর্টিকালচার বাগান, সেই পুষ্পোদ্যানের ভেতর দিয়ে সোজা গেলে রেস কোর্সের উল্টো দিকে হেস্টিংসে সহজেই পৌঁছানো যায়। ওয়ারেন হেস্টিংসের নাম জানেন না এমন আধুনিক বাঙালি খুঁজে পাওয়া খুবই দুর্লভ। হ্যাঁ, তিনি বিখ্যাত হয়ে আছেন মহারাজা নন্দকুমার নামে এক বীর বাঙালিকে ফাঁসি কাঠে ঝুলিয়ে। তার বিরুদ্ধে ইংল্যান্ডে যে মামলা হয়েছিল ইতিহাসের পাতায়, তা ইমপিচমেন্ট অফ ওয়ারেন হেস্টিংস নামে বিখ্যাত হয়ে আছে। জজ কোর্টের পাশে হেস্টিংস হাউস। দেখতে দেখতে বাড়িটার বয়স হয়ে গেল, আর 2 বছর কেটে গেলেই 250 বছর পূর্ণ করবে। 1777 সালে বাড়িটা তৈরি হয়েছিল। কে বা কারা তৈরি করেছিল জানি না, কিন্তু চারপাশে এখনকার মতো ভিড় ভাড়াক্কা ছিল না, বরং চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছিল। বাড়িটাকে দেখে হেস্টিংসের খুব পছন্দ হয়েছিল। বেলভেডিয়ার প্রাসাদের বিশালতার পরে এই ছোট বাড়িটাও তার আয়ত্তে এলে বন জঙ্গল গুছিয়ে বাড়িটাকে নিজের পছন্দের উপযুক্ত করে সাজিয়ে তুলেছিলেন তিনি। এখানেই জমে ওঠে বন্ধুদের সাথে আড্ডার আসর। হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ইলাইজা ইম্পে তার একদা সহপাঠী এবং গেলাসের বন্ধু। নইলে হেস্টিংস কি নন্দকুমারের ফাঁসির আদেশটা আদায় করিয়ে নিতে পারতেন? অতিথিশালাটি হেস্টিংসের গৌরব এবং গর্ব দুই বাড়িয়ে দিয়েছিল। এই জন্য তিনি এখানে বসবাস করতে শুরু করেছিলেন। শুধু তাই নয়, তার নববিবাহিতা স্ত্রী ম্যারিয়ান ইনফেকে নিয়ে এলেন এই বাড়িটিতেই, যেটি হেস্টিংস নামে সুপরিচিত। 1784 সাল পর্যন্ত এই বাড়িতে থেকে শ্রীমতী হেস্টিংস দেশে ফিরে যান, আর তার পরের বছরই সব গুটিয়ে চলে যান নিজের দেশ স্বয়ং লাট সাহেব স্যার হেস্টিংস। শ্রোতা বন্ধুরা, এখন মনে হতে পারে আজ হঠাৎ আমি এই হেস্টিংস হাউস নিয়ে কেন পড়লাম। এখন আসি সেই প্রসঙ্গে। হেস্টিংস হাউসের ভুতুড়ে ইতিহাস কম বেশি সবার জানা, তবুও যারা এখনো জানেন না তাদের জন্য সেই ইতিহাসের সারাংশ না হয় ঘটনার মধ্য দিয়ে মনে করিয়ে দেব। সেই সকল তথ্য ইতিহাসের পাতা থেকেই সংগৃহীত। কিন্তু ধরুন সেই ভুতুড়ে ইতিহাস এই 21 শতাব্দীতে যদি চাক্ষুষ মানুষের সামনে ঘটে, তাহলে বিষয়টা আমাদের মতো ভূত.কম প্রেমী শ্রোতা বন্ধুদের এক বিশেষ খোরাক হয়ে দাঁড়ায়। যদিও সালটা কিছু অনিচ্ছাকৃত কারণবশত এড়িয়ে গেলাম, সেরকমই একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি, সুকান্ত মাইতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ঈদ মুবারক। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমার এক পরিচিত বন্ধুর মাস্তুতো দিদি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ধরে নিলাম ছদ্মনাম অনামিকা বোস। হেস্টিংস ওমেন কলেজ থেকে এমএড করেন। ঘটনাটি তার সাথে ঘটে। এবার দেশে ফিরে কলকাতার বিভিন্ন হন্টেড প্লেসের ঘটনা কালেক্ট করার সময় ফোন ঘোরাতে ঘোরাতে এক পরিচিত বন্ধুর কাছ থেকে অনামিকাদির কথা জানতে পারি। বর্তমানে উনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। যাই হোক, একদিন সময় করে বন্ধুর কাছ থেকে অনামিকার ফোন নাম্বার নিয়ে ঘটনাটি জানতে চাইলে অনামিকাদি বলতে শুরু করেন। আচ্ছা, তোমাদের কখনো মনে হয়েছে যে কেউ তোমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে?
নিঃশব্দে গভীর অন্ধকার থেকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ কারণ মনে হয়েছে কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে। যদি কখনো এমন অনুভূতি না হয়ে থাকে তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এরকমটা কখনো না হয়, কারণ একবার যদি তুমি সেই অনুভূতির স্বাদ পাও তাহলে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। আজও কলেজের সেই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, যা আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকারের মধ্যে কেউ আমাকে দেখছে, নিঃশব্দে নিঃসঙ্গভাবে অন্ধকারের আড়ালে। বাঁকুড়ায় আমার গ্রামের বাড়ি। সালটার বললাম না, ঠিক করে এমএড করব, মধ্যবিত্তের বাড়ি, তবু বাবা সম্মতি দেন। সেই মতো ওই কলেজ খুঁজে কলকাতার উইমেন্স হেস্টিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাই। অ্যাডমিশন শেষের দিকে হওয়ায় হোস্টেলের সব ঘর ভর্তি হয়ে গেছে, একটি মাত্র ঘর ছাড়া। সেখানে গিয়ে উঠি। প্রথম দিকে খুব নার্ভাস লাগছিল, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম। হোস্টেলের পরিবেশ প্রথমে স্বাভাবিক মনে হলেও কোথায় যেন একটা কিছুর অভাব ছিল। মনে হচ্ছিল পুরো হোস্টেলের ভেতর একটা চাপা শূন্যতা বিরাজ করছে। আমার রুমমেট ছিল অভনী। প্রথম দিন ওকে খুব অদ্ভুত লেগেছিল। মেয়েটা খুব চুপচাপ, সবসময় যেন দুশ্চিন্তার মধ্যে ডুবে থাকে। তার মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট অনুভব করেছিলাম। প্রথমে কিছু বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ও কিছু একটা লুকাচ্ছে। একদিন হোস্টেলের সিঁড়ির কাছে অবনীকে মন মরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম, কিরে তোর কি হয়েছে? আসার পর থেকে দেখছি তুই কেমন একটা অন্যমনস্ক থাকিস, তুই ঠিক আছিস তো? অবনী শুকনো মুখে বলল, সব ঠিক আছে, কিন্তু তুই সাবধানে থাকিস। এই বলে সে চুপচাপ হাঁটা দেয়। সেদিন অবনী মুখ ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় আমি স্পষ্ট দেখেছিলাম ওর ঠোঁটের কোণায় শুকনো হাসির রেশ। তখনও বুঝতে পারিনি ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি হেসে উড়িয়ে দেই, ভাবলাম হয়তো নতুন জায়গার জন্য এমন লাগছে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। টুকটাক একটা দুইটা খাপছাড়া ঘটনা ঘটলেও তেমন কোনো বড় সমস্যা হয়নি। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে। সময়টা ছিল প্রথম পরীক্ষার দিন। সেদিন সারাদিন পরীক্ষা দিয়ে ক্লান্ত ছিলাম। রাতে হোস্টেলে ফিরে দরজা খুলে দেখি অবনীর সব জিনিসপত্র গায়েব, পুরো রুম ফাঁকা, এমনকি ব্রিফকেসটাও নেই। শুধু একটা চিরকুট পড়ে আছে বিছানার ওপর। ভালো করে পড়াশোনা করিস অনামিকা। সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল। এ কেমন ধরনের মজা? অবনী গেল কোথায়? কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকি, হয়তো অন্য কোথাও গেছে, কিন্তু কেন জানি না ঘরের ভেতরের বাতাস হঠাৎ করেই ঠান্ডা হতে শুরু করল। জানালার পর্দা অদ্ভুতভাবে দুলছিল, অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিছুই নেই। ঠিক তখন একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে শির দ্বারা দিয়ে যেন হিমেল স্রোত বয়ে গেল। আমি শুনতে পেলাম কেউ ধীর স্বরে ডাকছে, অনামিকা। আতঙ্কে আমি কাঠ হয়ে যাই, গলা শুকিয়ে আসে। জানালার দিকে তাকিয়ে দেখি কাঁচের ওপরে একটি পরিচিত মানুষের ছায়া পড়েছে। অপনি, কিন্তু ও তো এখানে নেই, আর রুমটা তো দোতলায়। তাহলে কি করে জানালার বাইরে কেউ দাঁড়াবে? দেখলাম ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অপনির মুখটা স্পষ্ট হচ্ছিল, কিন্তু এ কি তার চোখ? চোখ কোথায়? চোখের পরিবর্তে বিশাল গহ্বর, ঠোঁটের কোণা বেয়ে কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ফিস ফিস করে সে আবারও বলল, তুইও আমার মতো হবি। আমার পা যেন ক্রমশ জমে যাচ্ছিল মেঝেতে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ কানের কাছে নিঃশ্বাসের গরম বাতাস অনুভব করলাম। ও কি আমার পাশে দাঁড়িয়ে? আমি আপ্রাণ দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু দরজার কাছে গিয়ে হ্যান্ডেলে হাত দিতে বুঝলাম সেটা একটা বরফের টুকরো, প্রচন্ড ঠান্ডা। সেদিন জানি না অন্তর থেকে কেউ বারবার বলছিল, অনামিকা পালা, পালা, অনামিকা পালা। কোন রকমে দরজাটা খুলে দৌড় দেই বাইরে। লবিতে সে আঁতকে উঠি, দেখি আরো মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। তারাও যেন সবাই একসাথে ফিস ফিস করে বলছিল, কোথায় যাচ্ছিস অনামিকা? তোর আর পালানোর রাস্তা নেই, সে তোকে বেছে নিয়েছে। আর পারলাম না। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। আমি দৌড়াতে চাইলেও পারলাম না। এমন সময় ঘাড়ের পাশে একটা উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম। পেছন ফিরে তাকাতেই আতঙ্কে দম আটকে আসলো। অবনী মাঝ আকাশে ভাসছে, তার শরীরটা যেন ধীরে ধীরে মোমের মতো গলে পড়ছে। চোখে সেই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারছি না। কখন যে জ্ঞান হারিয়েছি মনে নেই।
জ্ঞান ফিরতে দেখি আমি হোস্টেলের গেটের বাইরে ঘাসের ওপর শুয়ে আছি। সকলে আমার মুখের ওপরে ঝুঁকে আছে, চোখে মুখে তাদের কৌতূহলের রেশ। আমার জ্ঞান ফিরতে দেখে তারা ধরাধরি করে আমাকে স্টাফ রুমে নিয়ে যায়। হোস্টেল ইনচার্জ থেকে শুরু করে সবার মুখে একটাই প্রশ্ন, কি হয়েছে আর কেনই বা আমি বাইরে এইভাবে ঘুমাচ্ছি। অথচ আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সবার মুখে যেন কুলুপ লেগে গেল। কেউ খুলে কিছু বলছিল না, কিন্তু ভিড়ের মধ্য থেকে এক সিনিয়র দিদি এগিয়ে এলেন। তিনি বললেন, তুই তো সেই রুমে থাকতিস তাই না? আমি মাথা নাড়লাম। মেয়েটা গভীর শ্বাস নিয়ে বলল, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়ে থাকতো যে পরীক্ষার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তার নাম অভনী। তারপর থেকে যেই ওই রুমে থেকেছে সেই পাগল হয়ে গেছে, হয়তো কলেজ ছেড়ে চলে গেছে। ও এখনো ওখানে আছে, কেউই ওর কথা ভুলতে পারে না। আমি সব শুনে স্তব্ধ হয়ে যাই। হোস্টেলের শেষের দিকে আসায় সেই রুমটি পেয়েছিলাম, কিন্তু কেউ কিছু জানায়নি। আসলে সাহস করে এর আগে অনেকেই থেকেছে সেই রুমে, কিন্তু তেমন কিছু হয়নি। কেবল যাদের রাশি একটু দুর্বল, যারা একটু ভীতু, তাদের সাথেই নাকি এরকম ঘটেছে। আমিও সেই ভীতুর দলের। তাই আর দেরি না করে সেই দিনই রুম ছেড়ে অন্য এক সহপাঠীর রুমে শিফট হয়ে গেলাম। আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। অন্ধকার থেকে যেন বলছে, তুই পালাতে পারবি না। এই বলে অনামিকাদি থামেন। এখন আসি হেস্টিংস হাউসের কি সেই অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা যা আজও ইতিহাসের পাতায় জলজল করছে। হেস্টিংস দেশে ফিরে গেলেন, সঙ্গে জাহাজ ভর্তি মালপত্র। বেশ কিছুদিন পর জিনিসপত্রের খোঁজ করতে গিয়ে তিনি তার অতি প্রিয় এবং গোপনীয় একটি কালো বাক্সের কোনো হদিশ পেলেন না। অথচ তাতেই আছে গোটা কতক গোপন ছবি আর বেশ কিছু গোপনীয় কাগজপত্র। সর্বনাশ! সেটা যদি কারোর হাতে পড়ে। আর দেরি না করে সঙ্গে সঙ্গে হেস্টিংস সাহেব তার প্রাইভেট সেক্রেটারি টমসন সাহেবকে জরুরি চিঠি পাঠিয়ে বাক্সটার খোঁজ করতে বললেন। প্রায় 2 বছর কেটে গেল। কালো বাক্সের মালিক ইংল্যান্ড ফিরে গেছেন। এর মধ্যে মালিকের অন্যান্য জিনিসের সঙ্গে সেই বাক্সটাও সম্ভবত নিলামে উঠে গেছে। টমসন কিছুতেই তার হদিশ করতে পারলেন না। তাই ক্যালকাটা গেজেটে বাক্সটার খোঁজ খবর চেয়ে একটা বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করলেন তিনি। সেই মতো 1787 সালে সেপ্টেম্বর মাসে এক বড় বিজ্ঞাপন বের হল বাক্সটির খুঁটিনাটি প্রকাশ করে। কিন্তু তার খোঁজ পাওয়া গেল না। বিলেতে ফিরে যাবার আগে হেস্টিংস সাহেব বাড়িটার মালিকানা বদল করে গিয়েছিলেন, আর ভারতে ফিরে আসার পরিকল্পনা তিনি মাথাতেই আনেননি। ম্যারিয়ান তো আগেই ফিরে গেছেন বিলাতে। তার একটা পেছনের ইতিহাস ছিল। তিনি ওয়ারেন হেস্টিংস সাহেবকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন। প্রথম স্বামী ছিলেন ব্যারন ইনহফ। সুন্দরী ম্যারিয়ানকে দেখে হেস্টিংস সাহেব নিজেকে সংযত রাখতে পারেননি। নানান জাল বিস্তার করে তিনি ব্যারনের স্ত্রীকে ফুসলিয়ে এনে বিয়ে করেন। কিন্তু তার আগেই ম্যারিয়ান মা হয়েছিলেন, জন্ম দিয়েছিলেন জুলিয়াস ইমহফকে। স্ত্রীর এই প্রথম পক্ষের পুত্রটিকেই হেস্টিংস সাহেব হেস্টিংস হাউসটি দান করে যান। এর দখল নিতে অবশ্য জুলিয়াসের বেশ দেরি হয়েছিল। কে জানে বই পিতার এমন বদন্যতা তিনি গ্রহণ করবেন সেজন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কিনা। যাই হোক, জুলিয়াস ভারতে এলেন 1788 খ্রিস্টাব্দে এবং এসে ওঠেন ওই বাড়িতে। 11 বছর সেখানে বাস করার পর 1799 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই জুলিয়াসের ছেলে উইলিয়াম, চার্লস এবং জন, এরাও এই বাড়িতে থেকেই মারা যান এবং প্রত্যেককে ওই হেস্টিংস হাউসের ভেতরের মাঠে এক জায়গাতেই সমাধিস্থ করা হয়। জুলিয়াসের ওই 3টি ছেলের মৃত্যুকে জড়িয়েছিল অনেক জটিল রহস্য। সেই রহস্য এখানে জন্ম দিয়েছিল একটা প্রেতাত্মার। এত কাণ্ড যখন ঘটে চলেছে তখন বেঁচে আছেন ম্যারিয়ানের প্রথম স্বামী ব্যারন। তার স্ত্রী বেহাত হয়ে গেলেও তিনি ভারত ছেড়ে চলে যাননি। হয়তো ভেতরে ভেতরে তার ইচ্ছে ছিল অপমানের বদলা নেবার। তার কথা কি কেউ মনে রাখেননি? তার কি এর মধ্যে মৃত্যু হয়েছিল? তার অতৃপ্ত আত্মা কি তখনও খোঁজ করে চলেছে স্ত্রী পুত্রদের স্মৃতিকে? না হলে নিশুতি রাতে ওই ঘন বাগানের মধ্যে সমাধির স্থলে হাতে একটা আলোর মতো কিছু নিয়ে ওই কবরগুলোর পাশে কে ঘুরে বেড়ায়? ব্যারনি কি, অথবা তার আত্মায় কি পুত্র আর পৌত্রদের কারখানা থেকে তার আত্মীয়তার সূত্র আবিষ্কার করতে চাইছিলেন? কে জানে। যাই হোক, 19 শতাব্দীর দোরগোড়া ছেড়ে চলুন
বিংশ শতাব্দীর মধ্যাহ্নে। মেয়েদের শিক্ষা শিক্ষণ কলেজ ছাড়া বিহারীলাল কলেজ অফ হোম সায়েন্সও এখানেই অবস্থিত। হেস্টিং হাউসে মেয়েদের থাকার জন্য একটি হোস্টেলও আছে। সেখানকার এক পাচক ছিলেন। একবার তাকে জিজ্ঞেস করে এই বাড়ির সেই বিখ্যাত ভূত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তবে তিনি চালাকি করেননি। বলেছিলেন নিজের চোখে তিনি কোনোদিন ভূত দেখেননি, তবে মাঝরাতে ঘোড়ার গাড়ির আওয়াজ নাকি তিনি পেয়েছেন, ভেতরের গোল রাস্তা ধরে চলে যাবার আওয়াজ। যারা ভূত দেখেছেন তারা বিভিন্ন জনের কাছে বলে গেছেন যে হেস্টিং হাউসের ভেতরে তারা একটা সাহেব ভূতকে দেখেছেন। অফিসের দেরাজ আলমারি সব হাট করে খুলে ঘুরছেন ঘরের এক কোণ থেকে অন্য কোণে। কি খুঁজছিলেন তিনি? তবে কি সেই কালো বাক্সটা যেটার ভেতরে আছে সেই দুটো রহস্যময় ছবি আর গোপন কিছু নথিপত্র? কেউ কেউ আবার একজন নয়, দুজন অর্ধ পাগল সাহেব দেখেছেন ঘরের ভেতরে এবং বাগানের মধ্যে। এক সাহেব ধীরে সুস্থে ফাইল খুলছেন, অন্যজন হয়তো হারিয়ে যাওয়া জীবনটাকে কে জানে। ঘরের মধ্যে পিয়ানোটাতে কেউ হয়তো অসামান্য কোনো সুর তুলতে চাইছেন। পাশের আলিপুর জেলের কারাবন্দীরাও সাক্ষী দিয়েছেন। কেউ কেউ রাতের গভীরে শুনেছেন এই বাড়িটা থেকে নাকি মাঝে মাঝে পিয়ানোর সুরের মূর্ছনা ভেসে আসে। তবে কি সেই পাচকের কথাই সত্যি? এখন তারা আর আসেন না, হয়তো লোক বেড়ে গিয়েছে তাই। সত্যি তো, ভূতেদের মতো নির্জনতা প্রিয় আর কোনো সত্তা আছে কি? আমার জানা নেই। শ্রোতা বন্ধুরা, জানতে ইচ্ছে হলে যেতে পারেন, তবে হেস্টিং হাউসের ভূতদের সাথে অবনী বা অনামিকার ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা আমার জানা নেই। আজও হেস্টিং হাউস বহাল তবিয়তে কলকাতায় দাঁড়িয়ে তার সাক্ষ্য বহন করে চলেছে। এখন বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত অভিমতের উপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুকান্ত মাইতি, চমৎকার একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার এই ঘটনা আমাদের ঈদের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে এবং আশা করছি যারা শুনছেন তাদের কাছেও অনেক ভালো লেগেছে। আরো ঘটনা পাঠাবেন সুকান্ত মাইতি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল, তারা সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আরো একবার ফিরে এসেছেন মেহেদী হাসান। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার ঘটনায় যাব, কারণ অনেকের সাথে আমার কথা হয়েছে, কেউই আসলে ঘটনার শুরুতে কথা শুনতে ভালোবাসেন না। সুতরাং ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান, লিখছি দুবাই থেকে। আজকে আমি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। এখন আমি যে ঘটনাটি বলবো এটা আমার নিজের দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদার নাম হচ্ছে আব্দুল আজিজ মোল্লা। ঘটনা দুটি আমি শুনেছিলাম আমার দাদির কাছ থেকে। আমার দাদা পরলোক গমন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়। আমার বাবার জন্মের 3 মাস আগে আমার দাদাকে দেখার সৌভাগ্য আমার তো দূরের কথা, আমার বাবারও হয়নি। আর আমি দুবাই আসার পরে আমার দাদি পরলোক গমন করেন। দাদি জীবিত থাকাকালীন আমি এবং আমার চাচাতো ভাই বোন মিলে দাদির কাছে দাদার গল্প শুনতে চাইতাম। তখন দাদি আমাদের গল্প বলতেন। বিভিন্ন গল্পের মধ্যে ভৌতিক বিষয়গুলো চলে আসতো। এমনও হয়েছে একটা ঘটনা বারবার শুনছি। তো এমন দুটো ঘটনা নিয়ে হাজির হলাম আজকে। চলুন শুরু করা যাক। এই ঘটনা 1958 অথবা 1959 সালে হবে। দাদার বয়স তখন এই আমার বয়সী 29-30 হবে। দাদার পরিবারে তার মা, বাবা, ভাই বোন সহ আমার দাদি ও ফুপু। আমার দাদা দাদির মোট 3টা ছেলে আর একটা মেয়ে। ফুপু সবার বড়, তারপর 2 কাকা, আর সবার ছোট হচ্ছে আমার বাবা। আর আমার দাদারা 5 ভাই 1 বোন। আমার দাদা হচ্ছেন 4 নাম্বার। তবে তাদের ভাই বোনদের বয়সের পার্থক্য খুব একটা বেশি ছিল না। আমরা বলি না যে পিঠে পিঠি ভাই বোন, ওই রকম। আমার দাদারা তখন নিজেদের জমি চাষ করত, আর কিছু জমি বর্গা দেয়া ছিল। সেবার পাটের মৌসুমে বেশ ভালো পাট পেয়েছিলেন দাদারা।
দাদাদের একটা গরুর গাড়ি ও বড় বড় দুটো গাড়ি টানা গরু ছিল। গরুর গাড়িটা মূলত নিজের ফসল মাঠ থেকে বহন করার কাজে ব্যবহৃত হতো। আমার দাদা একদিন গরুর গাড়ি বোঝাই পাট নিয়ে নড়াইল লোহাগড়া উপজেলায় লাহুরিয়া বাজারে গেছেন পাট বিক্রি করতে। সেবার আমার বড় বাবা অর্থাৎ আমার দাদার বাবা মোহাম্মদ ইসমাইল মোল্লা আমার দাদাকে পাট বিক্রি করার দায়িত্ব দেন। একটা কথা আছে ভাইয়া, অনেকে হয়তো লোহাগড়া ও লক্ষ্মীপাশা এ দুটো জায়গা গুলিয়ে ফেলবেন। তো এই দুটো জায়গা সম্পর্কে একটু বলে রাখি বোঝার সুবিধার্থে। লোহাগড়া হচ্ছে নড়াইলের একটা উপজেলা। লোহাগড়া শহরের ভেতরে একটা নদী আছে। এই নদীর পশ্চিম পাড়ের অংশকে বলে লক্ষ্মীপাশা আর পূর্ব পাড়ের অংশকে বলে লোহাগড়া। আমাদের বাড়ি হচ্ছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। আমাদের এই রঘুনাথপুর গ্রাম থেকে লোহাগড়া লাহুরিয়া বাজারের দূরত্ব প্রায় 21 কিলোমিটার হবে। এত দূরে পাট বিক্রি করতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে তৎকালীন সময়ে নড়াইল জেলায় মাত্র 2টা বাজার ছিল যেটা পাট বিক্রি করার জন্য উপযোগী। তার একটা মিঠাপুর বাজার আর একটা লাহুরিয়া বাজার। বাজারগুলো নদীর কূলে হওয়ার কারণে সেখানে পাট ব্যবসায়ীরা আসতেন আর পাট কিনে ট্রলার বোঝাই করে নদীপথে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মিঠাপুর বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। এই মিঠাপুর বাজার আমাদের বাড়ির কাছে হলেও ওই বাজারে যে পাট বিক্রি করাটা ওই সময়ের প্রেক্ষাপটে সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে আপনি যদি নড়াইল সদর হয়ে যান তবে আপনাকে নড়াইল খেয়াঘাট পাড়ি দিয়ে যেতে হবে মিঠাপুর, তারপর আবার মিঠাপুর ঘাট পাড়ি দিয়ে বাজারে যেতে হবে। আবার বিকল্প রাস্তাও আছে, সেই রাস্তা দিয়ে গেলেও নলদি খেয়াঘাট পাড়ি হয়ে যেতে হবে, যা গরুর গাড়ি দিয়ে পার করা যায় না। ওই সময়ের প্রেক্ষাপটে রাস্তাঘাট এত উন্নত ছিল না, আর ওই সময়ের অন্যতম বাহন হচ্ছে গরুর গাড়ি। তাছাড়া নদীপথে খরচ বেশি আর কষ্ট অনেক। মূলত এই জন্য নড়াইলে সবচেয়ে বড় পাটের বাজার মিঠাপুর হওয়ার পরেও আমার দাদু ওই হাটে যে পাট বিক্রি করতে পারতেন না। তো সেদিন ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 6টি গরুর গাড়িতে পাট বোঝাই করে দাদা হাটে গেলেন। বাকি 5টা গাড়ি মূলত ভাড়া করেছিলেন তিনি। এতটা পথ গরুর গাড়িতে করে যেতে বেশ সময় লাগলো। তারপর পাট ব্যবসায়ীদের সাথে দাম দর করে সেগুলো আবার ওজনে মেপে বিক্রি করতে করতে বেশ সময় লেগে গেল। পাট বিক্রি করে দাদা বাকি 5 গাড়ির মালিককে পাওনা মিটিয়ে বিদায় করে দিলেন আর নিজে রয়ে গেলেন বাজারে। তখনও দাদার কাজ শেষ হয়নি। বেশ ভালো টাকার পাট বিক্রি করলেন দাদা। পাটের ঝামেলা শেষ করে তারপর কিছু বাজার করে নিলেন দাদা। সেদিন দাদা বড় একটা বোয়াল মাছ কিনেছিলেন, সেই সাথে 3 কেজির মতো জিলাপি ও 2 কেজির মতো বাতাসাও কিনেছিলেন। দাদার সবচেয়ে পছন্দের খাবার ছিল মিষ্টি। আমার দাদি বলছেন দাদা নাকি পান্তা ভাতের সাথে তালের গুড় মিশিয়ে খেতেন। তাহলে বুঝতেই পারছেন উনি কতটা মিষ্টি পাগল মানুষ ছিলেন। যাই হোক, তারপর লাহুরিয়ার একটা মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। পাট বিক্রি করে বাজার করতে করতে ততক্ষণে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। লাহুরিয়া থেকে বাড়ি আসার 2টো পথ আছে। একটা পথ হচ্ছে লোহাগড়া লক্ষ্মীপাশা হয়ে তারপর বর্তমান নড়াইল কালনা সড়ক হয়ে বাড়ি আসতে হবে। দাদা এই সড়কটি বেছে নিলেন কারণ এই রাস্তাটি অনেক ভালো। এই যে লোহাগড়া লাহুরিয়ার যে রাস্তা, এটার সিংহভাগ ফাঁকা বিলের ভেতর দিয়ে গেছে। রাস্তার 2 পাশে শুধু ফসলের মাঠ, মাঝে মাঝে সামান্য ঘর বাড়ি আর কিছু গাছপালা আছে রাস্তার পাশে। তো রাস্তা ফাঁকা থাকার কারণে আর আকাশে চাঁদের আলো থাকার কারণে দাদার চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। তাছাড়া গরু রাতের বেলা চোখে দেখে আর গাড়ি খালি থাকার ফলে গরুগুলো বেশ দ্রুতই ছুটে যাচ্ছিল। দাদা গরুর গাড়িতে বসে কিছুক্ষণ পর পর গরুগুলোকে তাড়া দিচ্ছিলেন। রাস্তাটা একদম ফাঁকা। ওই সময়ে গ্রাম অঞ্চলে কোনো ইঞ্জিন চালিত গাড়ি পাওয়া যেত না, আর সন্ধ্যার পরে মানুষ ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হতো না। মুসল্লিরা মসজিদে যেতেন, তারপর এশার নামাজ পড়ে বাড়ি ফিরে যেতেন। তো বলা যায় এশার পরে রাস্তায় আর মানুষ পাওয়া যেত না। অন্যান্য এলাকায় ডাকাতদের উৎপাত থাকলেও আমাদের এই এলাকাটা ডাকাত মুক্ত। যাই হোক, দাদা গরুর গাড়ি নিয়ে ক্যাঁচড় ম্যাচড় শব্দ করে গাড়ি নিয়ে ছুটে চলেছেন ফাঁকা বিলের ভেতর দিয়ে। চারপাশ একদম নীরব এবং নিস্তব্ধ। মাঝে মাঝে 2-1টা পাখি আর শেয়ালের ডাক ছাড়া আর কোথাও কিছু শোনা যাচ্ছে না।
কিছুক্ষণ চলার পরে দাদার তন্দ্রা ভাব চলে আসে। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, ঘুম আসাটা স্বাভাবিক। ওদিকে দাদার খিদে পেয়েছে। সেই দুপুরে লাহুরিয়া বাজার থেকে কিছু খেয়েছেন, তারপর আর খাওয়া হয়নি। দাদা চিন্তা করলেন জামরুল তলা দিয়ে যেয়ে কিছু খেয়ে নিলে মন্দ হয় না। আবার ভাবছেন এত রাতে কিছু পাবেন বলেও তো মনে হচ্ছে না। ততক্ষণে এশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। দূরের এক মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি ভেসে আসছে। তো দাদা সিদ্ধান্ত নিলেন একেবারে বাড়ি ফিরে নামাজ পড়ে খাবেন, এখন আর লোহাগড়া যাবেন না। এই যে জামরুল তলা নামক একটা জায়গা, এটি লোহাগড়ার ভেতরে। এই জামরুল তলা থেকে লাহুরিয়া যাবার রাস্তা শুরু হয়েছে। এই জামরুল তলার আগে অর্থাৎ লাহুরিয়ার দিকে একটু এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়, যার একটা রাস্তা নড়াইল কালনা সড়কের দিকে এসেছে। তার মানে জামরুল তলা হচ্ছে উল্টো দিকের রাস্তা। তার চেয়ে একটু ক্ষুধা সহ্য করে একেবারে বাড়ি গিয়ে খাওয়া ভালো। তাছাড়া দাদি নিশ্চয়ই দাদার জন্য ভাত নিয়ে অপেক্ষা করছেন। তো দাদা যেটা করলেন, জিলাপির প্যাকেট খুলে জিলাপি খেতে লাগলেন। কিছুক্ষণ পরে দাদার মনে হলো পাশের ঝোপগুলো নড়ে উঠল। ততক্ষণে দাদা লক্ষ্মী পাশার কাছাকাছি চলে এসেছেন, অর্থাৎ বিলের রাস্তা পেরিয়ে লোকালয়ের দিকে এগোচ্ছেন। এই দিকটা বেশ অন্ধকার। রাস্তার দুই পাশে বড় বড় গাছ ও ঝোপঝাড় আছে। দাদা ধরে নিলেন ঝোপের ভেতরে হয়তো শেয়াল আছে, তাই ওই রকম শব্দ হলো বা নড়ে উঠল। বলে রাখা ভালো, আমার দাদা ছিলেন প্রচন্ড সাহসী একজন মানুষ। যাই হোক, আর একটু সামনে আসলে আবারও সামনে একটা ঝোপ নড়ে উঠল। এদিকে গরু দুটো সেখানে দাঁড়িয়ে হাম্বা হাম্বা করে ডেকে উঠছে এবং তারা পা ও গলা নাড়ছে। দাদা কোন রকমে গরু দুটোকে শান্ত করলেন। ঝোপের দিকে ভালো করে খেয়াল করে দেখেন ঝোপের ভেতর থেকে কিছু চোখ জল জল করছে। দাদা কিছুটা ভয় পাচ্ছেন এই ভেবে উনি আবার বাঘের খপ্পরে পড়লেন না তো। তৎকালীন সময় মাঝে মাঝে লোকালয়ে বাঘের দেখা পাওয়া যেত। দাদা দোয়া পড়তে থাকেন। দোয়া পড়ে প্রথমে নিজের শরীর বন্ধ করে তারপর দোয়া পড়ে গরু দুটোকে ফু দিয়ে বিসমিল্লাহ বলে যখনই গরুর লেজে হাত দিয়েছেন তখন গরু দুটো আবার আগের মতো চলা শুরু করেছে। এমন সময় পেছন থেকে একসাথে 3-4টা কণ্ঠ নাকি বলছে যে এই মোল্লা জিলাপি কি একা খাবি, আমাদের জিলাপি দিয়ে যা। তখন দাদা বুঝতে পারলেন এগুলো বাঘ বা শেয়াল নয়, দাদা আজকে কিছু পিশাচের খপ্পরে পড়েছেন। এখন দাদা চিন্তা করলেন এই নির্জন জায়গায় এই পিশাচগুলো তার ও গরুর কোনো ক্ষতি করতে পারে, তো জিলাপি চাচ্ছে, দিয়ে দিই। তো দাদা পিশাচগুলোর উদ্দেশ্য করে বললেন জিলাপি কিভাবে দেব? তখন পিশাচগুলো বলল তুই রাস্তার উপরে ছুঁড়ে মার, আমরা নিয়ে নেব। তখন দাদা আর কিছু না ভেবে কিছু জিলাপি ছুঁড়ে মারেন। যখনই জিলাপিগুলো ছুঁড়ে মারেন দাদা অনুভব করেন ওই জিলাপির ওপরে ঝাঁপিয়ে পড়ল কিছু একটা। একসাথে 4-5টা প্রাণী একটা শিকারের উপরে ঝাঁপিয়ে যেভাবে পড়ে এবং তার ফলে যে শব্দ হয় সেরকম শব্দ শোনা যেতে লাগলো। যাই হোক, দাদা বাকি জিলাপি রেখে দিলেন বাড়ির জন্য। গরুর গাড়ি চলছে। ততক্ষণে দাদা প্রায় লক্ষ্মী পাশার কাছাকাছি চলে এসেছেন। পিশাচগুলোকে জিলাপি দেওয়ার 2-3 মিনিট পরে ওরা আবার পেছন থেকে একসাথে বলে ওঠে যে এই জিলাপিতে নাকি তাদের হবে না। তখন দাদা বলে উঠলেন এই জিলাপি আমার একার না, আমার সাথে পরিবার আছে। এরপরও তোমরা চেয়েছ, আমি জিলাপি দিয়েছি, এর বেশি কিছু আমি করতে পারবো না। তো এই পিশাচগুলো বলে যে আমরা এই জিলাপি পাবো কোথায়? তখন দাদা একটা পর্যায়ে বলেন যে তোমরা কিনে খেতে পারো। তখন সে বলে যে আমরা কিনে খেতে পারলে কি আর তোমাকে বলতাম, আমাদের আরো কিছু জিলাপি দিয়ে দাও। তখন দাদা বলেন যে আর দিতে পারবেন না, বিদায় হতে বলেন সবাইকে। তখন পিশাচগুলো বলে যে আমাদের জিলাপিগুলো দিয়ে যা। পরে দাদা এক প্রকার বিরক্ত হয়ে জিলাপির পুরো প্যাকেট ছুঁড়ে মারেন। প্যাকেট ছুঁড়ে মারার সাথে সাথে আবারও ওই একইভাবে পিশাচগুলো ওই প্যাকেটটির উপরে ঝাঁপিয়ে পড়ে। দাদা মনে মনে ভাবলেন এইবার মনে হয় আপদগুলো বিদায় হলো। কিছুটা মন খারাপ হলো তার। তিনি জিলাপিগুলো বাড়ি নিয়ে যেতে পারলেন না। ভেবেছিলেন সবার সাথে খাবেন, সেটা আর হলো না। এর মধ্যে দাদা লক্ষ্মীপাশা চলে এসেছেন। লক্ষ্মীপাশা পার করে নড়াইল রোড ধরে এন্দা বাজার মাঠ পার করে যখন রামপুরা আসছেন তখন ওই পিশাচগুলো আবারও দাদুর পেছনে লাগে। আবারও হঠাৎ গরু দুটো আগের মতো গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যায় আর পাগলামি করতে থাকে। এবার ওই পিশাচগুলো দাদার দক্ষিণ পাশ থেকে দাদাকে বিরক্ত করতে থাকে। রাস্তার দক্ষিণ পাশে ছিল ফাঁকা জায়গা। দাদা দেখেন একদল মানুষের মতো অবয়ব সেখানে ফাঁকা জায়গায় মশারি দিয়ে মাছ ধরছে। মানে আমরা যেরকম মশারি ব্যবহার করি সেই মশারিকেই জাল বানিয়েছে। 4 কোণা ধরে 2 মাথা পানির নিচে মাটির সাথে মিশিয়ে আর 2 মাথা
মাথা পানির ওপরে রেখে দুই পাশে দুজনে টেনে মাছ ধরে, এরকম ভাবেই সেই মাছ ধরার প্রক্রিয়াটি ছিল। মনে হচ্ছে কেউ সত্যি সত্যি মাছ ধরছে। মনে হচ্ছে এই কারণেই বলছি, কারণ সেখানে মাছ ধরা তো দূরের কথা, পানির অস্তিত্ব পর্যন্ত নেই। তখন এই পিশাচগুলো রাস্তার দক্ষিণ পাশ থেকে বলে, দেখে যা কত মাছ, হায় মাছ ধর আমাদের সাথে। তখন দাদা তাদেরকে বলেন, আমাকে কি পাগলে পেয়েছে? আমি তোমাদের কথা মতো মাছ ধরব না, আমি সেটা করছি না। তখন পিশাচগুলো বলে ওঠে যে তোর কোনো ক্ষতি করব না, তোকে মাছ ধরতে বলছি, আয় আমাদের সাথে মাছ ধর। দাদা তাদেরকে কোনো পাত্তা না দিয়ে গরুগুলোকে শান্ত করার চেষ্টা করছেন এবং তারা দিচ্ছেন এগোনোর জন্য। ওইদিকে পিশাচগুলো বারবার দাদাকে ডেকে যাচ্ছে আর দাদা দোয়া পড়ছেন এবং গরুগুলোকে সামনে এগিয়ে যাবার জন্য তারা দিচ্ছেন। অনেক চেষ্টা করার পর গরুগুলো আবার হাঁটতে শুরু করলো। তখন পিশাচগুলো তাদেরকে ডেকে চলেছে। দাদা এক সময় বিরক্ত হয়ে বলে, মাছ তোরা খা, আমি মাছ কিনেছি। তখন ওই পিশাচগুলো বলে যে আমাদের দিয়ে যা, অনেকদিন হলো বোয়াল মাছ খাই না। তখন দাদা বলেন যে তোদেরকে জিলাপি চেয়েছিলি, জিলাপি দিয়েছি, সেটাই অনেক ভুল হয়েছে। তখন তারা বিরক্ত হয় এবং তারা মাছ দিতে অস্বীকৃতি জানায়। দাদা ভেবেছিলেন যে শুধুমাত্র দূর থেকে ভয় দেখাতে পারে, গাড়ির কাছে ওরা আসতে পারবে না, আর যদি পারত তবে এতক্ষণে দাদাকে আক্রমণ করে বসত। তো দাদা বলতে থাকে, যত ভয় দেখানোর চেষ্টা করিস না কেন তোরা, জিলাপি দেয়া ভুল হয়েছে কিন্তু আর কিছু পাবি না। ওদিকে পিশাচগুলো দাদার কাছে মাছ চাইতে থাকে, কিন্তু দাদা আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যান। দাদা ভয় পেলেও সাহস ধরে রেখেছিলেন আর দোয়া পড়ে যাচ্ছিলেন। পিশাচগুলো মাছ চাইছে, কিন্তু দাদা যখন পাত্তা দিলেন না, তখন পিশাচগুলো দাদার কাছে বাতাসা চেয়ে বসে। দাদা সেটাও দিতে রাজি হয় না। পিশাচগুলো বারবার চেয়েও যখন দাদার কাছ থেকে আর কিছু নিতে পারছে না, তখন তারা দাদাকে ভয় দেখাতে থাকে এবং তারা বলতে থাকে যে আজকে তুই বেঁচে বাসায় ফিরতে পারবি না, ইত্যাদি ইত্যাদি। ওদিকে দাদা বলতে থাকে, যা পারিস কর। পিশাচগুলো রেগে ভয়ঙ্কর হুঙ্কার দিতে থাকে। এমন সময় ভয়ঙ্কর হুঙ্কার শুনে গরু দুটো অনেক ছোটাছুটি করতে থাকে। তারা কোনোভাবে গাড়ির সামনে থাকতে চায় না। গাড়ি থেকে যে বাঁশ থাকে সামনে দেয়া, সেই বাঁশের সাথে তাদের গলা বাঁধা থাকে এবং মনে হয় সেই বাঁশ এবং সেই দড়ি ছিঁড়ে তারা পালিয়ে যাবে। গরু দুটোর এমন ছটফটের কারণে দাদা কোনোভাবে গাড়িতে বসে থাকতে পারছিলেন না। দাদা এক হাত দিয়ে গাড়িতে যে বাজার এবং মাছ ছিল সেগুলো ধরে অন্য হাত দিয়ে শক্ত করে গাড়ির একটা বাঁশ ধরে রেখেছেন এবং দোয়া পড়ছেন, আল্লাহকে ডাকছেন। এমন সময় ধস্তাধস্তির শব্দ পেয়ে দাদা দক্ষিণ পাশে তাকান এবং দেখেন যে ওই জায়গাতে কিন্তু পিশাচগুলো ছিল। দাদা খেয়াল করেন ওখানে একটা সাদা অবয়ব দেখা যাচ্ছে, আর ওই সাদা অবয়বটা পিশাচগুলোর উপরে আক্রমণ করছে। সেই জন্য তারা এমন ধস্তাধস্তি করছে। দাদা কিছু বুঝে ওঠার আগেই অবয়ব এবং পিশাচ একসাথে অদৃশ্য হয়ে যায়। পিশাচগুলো অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে গরু দুটো একদম স্বাভাবিক হয়ে যায়, আর এতক্ষণে যা যা হচ্ছিল সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গরু দুটো বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তারপর কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে দাদা বাড়িতে এসে তার পরিবারের সবাইকে সবকিছু খুলে বলেন। এই ঘটনার পরে আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। ওই যে সাদা অবয়বটা, সে আসলে কে ছিল? সে হচ্ছে দাদার বাবা, অর্থাৎ মোহাম্মদ ইসমাইল মোল্লা হুজুরের একজন বন্ধু জিন। সেই রাতে, অর্থাৎ তার যে বাবা ছিলেন সেই বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল মোল্লা এবং তার বন্ধু জিন এই সাদা অবয়বটি ছিল। সেই রাতে ইসমাইল মোল্লা ঈশার নামাজ পড়ে বাড়িতে এসে আমার দাদিকে ডাক দেন। তারপর উনি দাদির কাছ থেকে জানতে চান যে আজিজ বাড়ি ফিরেছে কিনা। তখন দাদি তার শ্বশুরকে জানান যে তার ছেলে এখনো বাড়ি ফেরেননি। এটা শুনে ইসমাইল মোল্লা একটু চিন্তিত হয়ে পড়েন। তিনি হয়তো কোনো বিপদ আঁচ করতে পেরে তার এক বন্ধু জিনকে পাঠিয়ে দেন দাদার খোঁজ নেওয়ার জন্য। আর সেই জিন মানে বড় বাবার বন্ধু এসে দেখেন দাদার পেছনে কিছু দুষ্টু পিশাচ লেগেছে। তখন ওই পিশাচগুলোকে সেখান থেকে মেরে তিনি তাড়িয়ে দেন। আমার দাদার বাবা ইসমাইল মোল্লা হুজুর, উনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, মসজিদের ইমাম ও একজন ধর্মীয় শিক্ষক ছিলেন। তো বিভিন্ন সময়ে অনেক জিন আমার বাবার এবং আমার বড় বাবার সান্নিধ্যে আসে। তারা মানুষের পাশাপাশি জিনদেরও শিক্ষা দিতেন। ওইরকম একটা বন্ধু যিনি সেদিন আমার দাদাকে সাহায্য করেছিল।
আপনি জেনে অবাক হবেন যে এখনো মাঝে মাঝে রাতের বেলা আমাদের পুরনো বাড়িতে গায়েবী জিকিরের শব্দ শোনা যায়। তাছাড়া আমাদের কোনো বাড়িতে চুরি হয় না। এমনও হয়েছে আমার বাবা আমার মায়ের সাথে রাগ করে মোটরসাইকেল উঠোনে ফেলে রেখে চলে গেছেন, বা বর্ষাকালে কাদামাখা মোটরসাইকেল আমি নিজে উঠোনে ফেলে রাখতাম কাভার দিয়ে, যাতে সকালে ওয়াশ করে আবার সেটা উঠতে পারি। মজার ব্যাপার হচ্ছে অন্য বাড়ি থেকে চুরি হলেও আমাদের বাড়ি থেকে কখনো এই সমস্ত কিছু চুরি হতো না। আমি বড় বাবার ঘটনা সংগ্রহ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার চাচা চাচি বা কেউ একটা পূর্ণাঙ্গ ঘটনা আমাকে দিতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে তারা অনেক বয়স্ক মানুষ, আর আমার ছোট দাদির স্মৃতিশক্তি আর আগের মতো নেই। আমার সব দাদা দাদির ভেতরে এই ছোট দাদির জীবিত আছেন, তাও অনেক বয়স হয়ে গিয়েছে ওনার। সেই জন্য ইচ্ছা থাকলেও ঘটনা সংগ্রহ করা সম্ভব হয়নি। শুনেছি বড় বাবা জিমদের দেশে গিয়েছিলেন বিয়ের দাওয়াত খেতে, সেখান থেকে মিষ্টি ও সুস্বাদু ফল উপহার পেয়েছিলেন, সেগুলো এনে ওনার পরিবারের লোকদের খাইয়েছিলেন। তাছাড়া অনেক বড় বড় সমস্যার সমাধানও করেছিলেন বড় বাবা। আমি এসব ঘটনা বিস্তারিত জানতে ব্যর্থ হয়েছি। আমার এই ব্যর্থতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বড় বাবা মৃত্যুর আগে তার স্ত্রী, সন্তান ও তার কাছের মানুষ অনেকের কাছে ওসিয়ত করেছিলেন। সেটা হচ্ছে উনি যখন মারা যাবেন তখন ওনার জানাজা এবং দাফন কাফন যেন রাতে সম্পন্ন করা হয়, আর জানাজায় কোনো অপরিচিত লোক আসবে এবং সেই অপরিচিত লোকদের কোনো কিছু যেন জিজ্ঞাসা না করা হয়, যেন তাদেরকে কোন রকম বিব্রতকর অবস্থায় ফেলা না হয়। আর মিলাদ মাহফিল না করে সেই টাকা এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করে দেয়া হয়। তো বড় বাবা যেদিন মারা গেলেন সেদিন রাতের বেলা কবর খোঁড়া থেকে শুরু করে সব কাজ সম্পন্ন করা হলো। বড় বাবার জানাজাতে নাকি এমন অনেক মানুষ হয়েছিল যারা ছিল অপরিচিত, এবং তারা কোত্থেকে এসছেন, কোথায় চলে গেলেন কেউ বলতে পারে না। অনেক কথা বলে ফেললাম, এখন দাদার সাথে ঘটা আর একটা ঘটনা বলবো। আমার দাদার বয়স তখন 14 থেকে 15 বছর। একদিন মধ্যরাতে দাদার ঘুম ভেঙে যায়। মূলত ওনার জল বিয়োগ করার প্রয়োজন পড়ে। ছোটবেলা থেকে বেশ সাহসী ছিলেন আমার দাদা, এই জন্য কাউকে ডাকাডাকি না করে উনি একা একা ঘর থেকে বের হন। সেদিন ছিল পূর্ণিমার রাত, তাই ঘর থেকে হ্যারিকেন বা কুপি নিয়ে বের হওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তো দাদা ঘর থেকে বের হয়ে যখনই উঠোনে নেমেছেন তখনই দাদার চোখ পড়ে উঠানের পশ্চিম পাড়ের বড় আম গাছটার দিকে। দাদা দেখতে পান ওই আম গাছের একটা বড় ডালে দুজন বসে আছে, আর তারা নিজেদের মধ্যে কথা বলছে। এটা দেখে দাদা প্রথমে মনে করেছিলেন কোন চোর হবে, কিন্তু চোর এরকম সাদা পোশাকে থাকবে কেন? তাদের দুজনের শরীরে সাদা পোশাক ছিল। দাদা আর 7-5 না ভেবে ঘরে চলে যান, আর তারপর আমার বড় দাদা আব্দুল হক মোল্লা দাদাকে ঘুম থেকে ডেকে তোলেন। বড় দাদা ঘুম থেকে উঠলে আমার দাদা ফিসফিস করে বলেন, ভাই, বাইরে আম গাছের ডালে কারা যেন বসে আছে। একথা শোনার পরে বড় দাদা আর আমার দাদা দুজনে আবার শব্দ না করে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যান। মজার বিষয় হচ্ছে তখনও ওই দুইটা সাদা অবয়ব ওইখানে ওইভাবেই বসেছিল। তো আমার দুই দাদা তাদেরকে দেখছেন ভালো করে, ওনারা লক্ষ্য করেন তাদের শরীর থেকে কেমন উজ্জ্বল আলোর বিকিরণ হচ্ছে। এমনিতে পূর্ণিমার রাত, তারপরে এমন উজ্জ্বল আলোর ঝলকানিতে ওই জায়গাটা পুরো জলজল করছিল। বড় দাদা এবং আমার দাদা তখন আস্তে আস্তে ওই অবয়ব দুটোর দিকে এগোতে থাকেন যেন তারা আরো ভালো করে ওদের দেখতে পান। এক পর্যায়ে অবয়ব দুটো বুঝতে পারে তাদের দুজনকে কেউ দেখে ফেলেছে এবং তাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই আমার দুই দাদার চোখের সামনেই অবয়ব দুটো অদৃশ্য হয়ে যায়। তাদেরকে দেখে শুরুর দিকে দাদারা বুঝতে পেরেছিল যে তারা আসলে মানুষ না, বিশেষ করে বড় দাদা সেটা ভালো করে বুঝতে পেরেছিলেন। কিন্তু তবুও তাদের সন্দেহ হয়েছিল আসলে কি তারা মানুষ ছিল নাকি অন্য কিছু। সেই সন্দেহ দূর হয়ে যায় যখন তারা অদৃশ্য হয়ে যায় চোখের সামনেই। ওই জিন দুটো যখন অদৃশ্য হয়ে গেল দাদারা ভালোই ভয় পেয়েছিলেন। তারা এক দৌড় দিয়ে ঘরে চলে আসেন। এভাবে হুড়মুড় করে ঘরে ঢোকাতে বেশ শব্দই হয়েছিল, যে শব্দে আমার বড় বাবা ইসমাইল মোল্লা হুজুরের ঘুম ভেঙে যায়। তখন বড় বাবা দাদাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। দাদারা সবকিছু খুলে বলেন এবং বড় বাবা সবকিছু শুনে হাসতে থাকেন। বড় বাবা বলেন, ওদেরকে দেখে তো ভয় পাওয়ার কিছু নেই, ওরা আমার কাছে এসেছিল, আমি ঘুমিয়েছিলাম, সেই জন্য আমাকে বিরক্ত করেনি। ওরা জানতো আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠব, তখন ওরা আমার সাথে দেখা করে চলে যেত। এত ভয় পাওয়ার কিছু নেই, কিছু হবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি ওয়াশরুমে যাও।
তো এই ছিল ঘটনা। আশা করি আমার দাদার ঘটনা দুটো আপনার ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে পরস্পরের অনুরোধ রইল অনাকাঙ্ক্ষিত বানানো ভুল ও অন্যান্য ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আফ্রিকান ঘটনা সহ বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।